লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজা মনি পর্ব 52। দুপুরের সময় তখন প্রায় 2টার কাছাকাছি। অ্যানি মাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। ওয়াশরুমে বসে কতক্ষণ মন খুলে কেঁদেছে। ওই দিন এতগুলো চাবুক মারার পর নিকের পুরো শরীরে কালশিটে দাগ পড়ে যায়। ফর্সা শরীরে এই দাগগুলো বড্ড বেমানান। কিছু কিছু ক্ষত এখনো কাঁচা, হাতের ক্ষতটা অতিরিক্ত গভীর, মাংসখণ্ড কেমন আলাদা হয়ে আছে। অ্যানি একবার তাকিয়ে আর পরের বার তাকানোর সাহস করতে পারেনি। চাবুকের আঘাতগুলো করে একটু অপরাধবোধ কাজ করছে না, বরং এই শাস্তিটাও খুব নগণ্য ছিল। সেদিন চাইলে নিককে জেরের মতো মেরে ফেলতে পারত। প্রথম যখন সে রক্ষিতা হিসেবে এই অন্ধকার মিনারে প্রবেশ করেছিল, তখন নিকের উপস্থিতি বিষাক্ত অনুভব করত। ইচ্ছে করতো জানোয়ারটাকে মেরে খণ্ডবিখণ্ড করে ফেলি। সেদিন তো সুবর্ণ সুযোগ ছিল মারার, তাহলে হাত কেন থেমে গেল? সামান্য চাবুকের আঘাত দিয়ে কিভাবে হাঁপিয়ে উঠলে অ্যানি। একজন গ্যাংস্টারের ওপর দুর্বল হয়ে পড়া বোকামি ছাড়া কিছুই নয়। তুমি হয়তো এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছো সে একজন গ্যাংস্টার আর তুমি খুব সাধারণ একটা মেয়ে। তাদেরকে নিয়ে কখনো সংসার করার স্বপ্ন দেখা যায় না। ভুল পথে এগিয়ে যাচ্ছ তুমি। দুর্বল হওয়ার মতো বোকামি করলে জীবনে বিনাশ নিশ্চিত। চুল নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে গলার নিচে হাত রাখে। শরীরে প্রচুর দাগ ছিল, কিন্তু কিভাবে সব মুছে গেল অ্যানির জানা নেই। সব মুছে গেলেও ফর্সা ত্বকে এখনো দাগ দৃশ্যমান হয়ে ওঠে। অ্যানি নিঃশ্বাস টেনে বলে, সেদিন নিলাম কেন্দ্র থেকে আমাকে বাঁচিয়েছেন। হাজারটা নোংরা স্পর্শ লাগার আগে আপনার ছায়াতলে আমাকে স্থান দিয়েছেন। ভয়ানক কীটপতঙ্গের গর্ত থেকে তুলে এনে আমাকে জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছেন। আমাকে বাঁচানোর ইচ্ছে থাকলে আমাকে কেন সেই প্রথম থেকে নির্মমভাবে অত্যাচার করলেন? শারীরিক মানসিক কোনো কষ্টটা দেননি আপনি আমাকে। জ্বলন্ত সিগারেটের আগুন দিয়েও আমার ত্বককে ঝলসে দিয়েছেন। এটা কেমন ছায়াতল? বারবার বলেন আমি আপনার স্ত্রী। মাঝে মাঝে এই শব্দটা শুনলে ভ্রম মনে হয় নিজের। কিছু মাস আগে আপনি আমাকে নিজের রক্ষিতা বলে ডাক দিতেন। বিশ্বাস করেন তখন কষ্টে কলেজা ছিঁড়ে যেত আমার। নিজের জেদ থেকে বিয়ে করলেন, তাও আমাকে জ্বলন্ত কয়লার উপরে হাঁটতে বাধ্য করলেন। সেই পুড়ে যাওয়া দাগ এখনো পায়ে ঝলঝল করছে। বিয়ে করতে চাইনি আপনাকে। আমার নোংরা নগ্ন ছবি দেশে ছড়িয়ে দিবেন বলে হুমকি দিলেন। অতীত ভুলব কিভাবে মিস্টার নিক জেব্রান? বর্তমান আমার এতটাও সুন্দর নয় যে অতীত ভুলে যাব। আপনি আমার স্বামী নন, ক্ষমতার দাপটে জোর করে স্বামী হয়ে যাওয়া এক আসামি আপনি। 7 মাস ধরে আমি পৃথিবী দেখি না। সূর্যের আলো কেমন হয় সেটা উপভোগ করি না। প্রকৃতির মিষ্টি বাতায় শরীরকে ছুঁয়ে দেয় না। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়া হয় না। জীবনটা এমন কারানিবাস কিভাবে হয়ে গেল? 4 দেওয়ালের ভেতরে যে এখন দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা, এই জীবনে কি কোনোদিন বাহিরের আলো দেখতে পারবো? দিনের আলো কেমন হয় সেটা তো ভুলে গিয়েছি। জানা নেই কবে সেদিন আসবে যেদিন আমি মুক্ত আকাশে উঠতে পারবো। অ্যানি কথাগুলো ভাবতে ভাবতেই চোখের পানি মোছে। দরজা খোলার শব্দে বড় করে নিঃশ্বাস নেয়। মেয়েড খাবারের ট্রলি নিয়ে এসেছে। মেয়েদের চোখ মুখ কেমন শুকিয়ে আছে। ম্যাম, খাবারটুকু খেয়ে নিন, সকালে তো কিছু খাননি। অ্যানি সম্মতি জানিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসল। সুস্বাদু খাবারের গন্ধ নাকে আসতেই ক্ষুধার তাড়না হুড়হুড় করে বেড়ে যায়। অ্যানি খাবারগুলোর দিকে এক পলক তাকিয়ে মেয়েদের উদ্দেশ্যে বলে, উনি কি আজ রাতে এই মিনারে এসেছিল? খেয়েছিলেন কিছু সকালে? মেইড অন্য কিছু ভাবনায় মগ্ন, না বুঝে বলে, উনি কে ম্যাম? অ্যানি ঠোঁট ভিজিয়ে বলে, আপনাদের বসের কথা বলছি। মেইড চিন্তিত ভঙ্গিতে বলে, আমি কখনো বসের সামনে যাই না ম্যাম। আমার কাজ শুধু আপনাকে খাবার দেওয়া আর প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করা, কারণ এখানে পুরুষ আসা নিষিদ্ধ। অ্যানি কিছুক্ষণ মহিলাটির দিক তাকিয়ে বলে, আপনাকে আজ অন্যরকম লাগছে আন্টি, কি হয়েছে বলবেন প্লিজ? মেইড থমথমে মুখে তাকায় অ্যানির দিকে, বুঝতে পারে অ্যানি কিছু জানে না। মেইড কিছুটা মনোগলায় বলে, আপনি কিছু জানেন না ম্যাম? কি জানবো আমি? কি জানার কথা বলছেন? মেয়ের অবাক নয়নে তাকায় অ্যানির দিকে। বসের নিষেধ ছিল যাতে ওনার স্ত্রীর দিকে তাকানো না হয়, তাই ভয়ে কখনো অ্যানিকে তেমনভাবে দেখিনি। কিন্তু এই মুহূর্তে যেন চোখ ঝলসে যাচ্ছে। এত সুন্দর কেন এই নারী? নীল চোখের গভীরতা, সোনালি কেশ যেন অন্ধকারও চিকচিক করে। এই বিষাক্ত সৌন্দর্যের কারণেই বুঝি এত লুকায়িত জীবন, এত এত শত্রুদের কবলে পড়ে আসে। মেয়েদের আফসোস হয় অ্যানির জন্য। যেখানে সে একজন নারী হয়ে এই সৌন্দর্যে ঝলসে যাচ্ছে, সেখানে একটা পুরুষ অচিরেই ঘায়েল হবে। মেয়েড অস্ফুটভাবে বলে, আপনি অনেক সুন্দর ম্যাম, একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আপনার রূপ। হুট করে মেয়েদের এমন কথা অ্যানি থতমত খায়। এক কথার মধ্যে আর এক কথা অ্যানির ভালো লাগলো না। কি হয়েছে সেটা জানার জন্য মন ব্যাকুল হয়ে আছে।
প্রশংসার জন্য ধন্যবাদ, কিন্তু আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি। কি হয়েছে, কি জানার কথা বলবো আমি, আর সত্যিটা বলবেন। অ্যানির শক্ত কণ্ঠস্বরে মেয়ের নিজের জ্ঞানে ফিরে আসে, অধৈর্য হয়ে বলে, আরিস্তারের বোনের মৃতলাশ পাওয়া গিয়েছে আজ সকালে এক জঙ্গলের ভেতরে। মেয়েটাকে খুব বাজেভাবে টর্চার করেছে ওদের শত্রুরা। নিজের প্রতিশোধ নেওয়ার জন্য মেরে ফেলেছে বাচ্চা মেয়েটাকে। কি মিষ্টি আর ফুটফুটে ছিল মেয়েটা। প্রচুর কষ্ট হচ্ছে। 2 মাস ওকে দেখাশোনা করেছিলাম তাদের বাড়িতে। ভাবতেও কষ্ট লাগছে সে আর দুনিয়ায় নেই। কি সুন্দর আমাকে আন্টি বলে ডাকতো, খুব হাসি খুশি ছিল। জানা নেই সৃষ্টিকর্তা কিসের শাস্তি দিলেন। একটু পর যাব শেষ দেখা দেখে আসতে। প্রতিটা কথা যেন অ্যানির মস্তিষ্কের ভিতরে তীরের ফলার মতো ভেদ করে যাচ্ছে। শরীর নাড়ানোর শক্তি পাচ্ছে না সে। ভয় আর যন্ত্রণায় পুরো শরীর ঘেমে ওঠে। শরীর দুলিয়ে পড়ে যেতে নেয়, এরপরও নিজেকে আটকে রাখে। মেয়েদের দিকে তাকে ভাঙা গলায় বলে, কি কি বলছেন এসব? মেহেরকে কেউ খুন করেছে? মেয়েট শার্টের কিছু অংশ দিয়ে চোখের পানি মুছলেন, নাক টেনে বলে, আপনি চেনেন মেহের ম্যামকে? প্রচুর ভালো একটা মেয়ে ছিল। কুত্তার বাচ্চারা মেয়েটাকে ছিঁড়ে ফেলেছে একদম। অ্যানির পুরো শরীর শিরশির করে ওঠে, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। পুরো পৃথিবীটা যেন ঘুরছে তার চারপাশে। কান্না আটকে রাখার চেষ্টায় চোখ দুইটা লাল হয়ে উঠেছে। ঠোঁট কামড়ে ধরে বলে, ওকে কি রেপ করেছে আন্টি? এইটা আমি শিওর বলতে পারবো না মা, তবে জানা মতে এমনটা করার চেষ্টা করেছিল। তাই নিজেই নিজের গলায় ছুরি চালিয়েছিল। আর কিছু বলতে পারবো না। অ্যানির চোখ দুইটা যেন বন্ধ হয়ে আসছে, দুর্বল গলায় বলে, আপনি এখন আসতে পারেন আন্টি, আমি একটু একা থাকতে চাই। খাবারগুলো নিয়ে যান। খাবেন না? এই মুহূর্তে গলা দিয়ে কিছু নামবে না। কিন্তু আপনি সকালেও কিছু খাননি, দুর্বল হয়ে পড়বেন। কোনো ব্যাপার না, 2 দিন না খেয়ে থাকার রেকর্ডও আছে আমার, আপনি এগুলো নিয়ে যান। মেয়ে অ্যানির কথা অনুযায়ী ট্রলি নিয়ে বের হয়ে যায়। অ্যানি বিছানা থেকে উঠে দাঁড়ায়, অস্থির হয়ে চুল খামচে ধরে। মেয়েটার একদিনের বাচ্চার মধ্যে অ্যানি আলাদা এক আকর্ষণ অনুভব করেছিল। মেয়েটা অনেক মিষ্টি আর ভালো, না হলে সামান্য একটু বুঝ দিয়েছিল মাত্র যে সেই জীবন রক্ষার্থে নিক জেবরানের শয়নকক্ষে এসে থাকছে। মেয়েটা আর পাল্টা প্রশ্ন করেনি, ওনার কক্ষে কেন থাকতে হবে আপনাকে? আরও তো অনেক রুম আছে। আর এই আইল্যান্ডে সহজে কেউ আসতে পারে না। আপনি যে রুমে থাকবেন সেই রুমেই সেফ। অথচ মেয়েটা এক কথায় বিশ্বাস করে নিয়েছে, রিপিট কোনো প্রশ্ন করেনি। নিককে যে পাগলের মতো ভালোবাসতো, এক আত্মবিশ্বাস ছিল তার ভালোবাসা তাকে ঠকাবে না। আচ্ছা, সে কি কোনোভাবে বিয়ের ব্যাপারটা জেনে গিয়েছে? আমাকে নিশ্চয়ই অনেক ঘৃণা করেছে। অ্যানি ঠোঁট কামড়ে ধরে নিজের, চোখ থেকে পানি পড়ছে অনবরত। মেয়েটার জন্য কষ্ট হচ্ছে কেন তার? ইতিহাসে আমি হয়তো প্রথম নারী যে নারী আমার স্বামীকে ভালোবাসতো, মন প্রাণ দিয়ে সংসার করার স্বপ্ন দেখেছে। সেই নারীর মৃত্যুতে আমি কাঁদছি, কষ্ট হচ্ছে আমার, যন্ত্রণা হচ্ছে ভেতরে। অ্যানি ঘণ্টাখানিক দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে গ্যাংস্টার বসের আগমন ঘটে। অ্যানি ভেজা চোখে তাকায় নিকের দিকে। নিক একবারের জন্য তাকায়নি। ড্রয়ার খুলে বিরক্তি নিয়ে একটা কাগজ খুঁজে চলেছে। দেখতে বোঝাই যাচ্ছে প্রচুর রেগে আছে। মানুষ রাগ চেপে রাখলে তার চোখ মুখ অনেকটা হিংস্র হয়ে ওঠে। কেমন একটা উন্মাদ মনে হয় তাকে। নিকের এলোমেলো চুল, পরিপাটিহীন শার্ট, সব মিলিয়ে কেমন উন্মাদ মনে হচ্ছে। নিক ড্রয়ার খুলে একটা কাগজ বের করে। অ্যানির দিকেও এখনো তাকায়নি আজ। যেভাবে এসেছিল সেভাবে বের হয়ে যেতে চায়। দরজার কাছে যাবে তার আগে অ্যানি পেছন থেকে হাত চেপে ধরে। নিক কপাল কুঁচকে তাকায়। অ্যানি ছটফট গলায় বলে, প্লিজ একটিবার দেখার সুযোগ করে দিন, আজীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। অ্যানির ভেজা চোখ মুখ দেখে নিক দাঁত পিষে নিজের। রেগে গেলেও নিজেকে নিয়ন্ত্রণ করে, কপালে ভাঁজ ফেলে বলে, কিভাবে জেনেছো? কে জানিয়েছে? কি ভয়ানক ছিল সেই প্রশ্নগুলো। আচ্ছা, এই লোকটাকে আজ এত হিংস্র দেখাচ্ছে কেন? এই রূপটাকে অ্যানি প্রচুর ভয় পায়। নিজের সাহসটাকে বজায় রেখে বলে, মিনতি করছি আজকে অন্তত রাগ দেখাবেন না, একটু দেখবো শুধু। এটা আবদার নয়, আপনার কাছে অনুরোধ আমার। নিক শুনল না, অ্যানির হাত ছাড়িয়ে বলে, কতটুকু চেনো তুমি তাকে? অল্প চিনি, তাতে কি? যাকে চেনো না তার কাছে যাওয়ার জন্য এত আগ্রহ দেখাচ্ছ কেন? কে বলল চিনি না? তোমার জন্য মেহের অপরিচিত, যাওয়ার প্রয়োজন নেই। ভুল, মেহের আমার জন্য সম্পূর্ণ পরিচিত। কাউকে ভালোবাসতে 365 দিনের সময় লাগে না। ব্যক্তি যদি ভালো হয়, অন্তরের মিল হয়, তবে 1 ঘন্টার ভেতরেই চরমভাবে ভালোবাসা যায়। নিক কপাল কুঁচকালো, বিরক্তিভাব প্রকাশ করে বলে, যেতে হবে না, যত সব আজাইরা কাজ। অ্যানি অবাক হয়ে তাকায় নিকের দিকে। সত্যি কি এই লোকের হাট বলতে কিছু নেই?
মেয়েটাকে কুত্তার বাচ্চাগুলো মেরে ফেলেছে, আর এইটাকে এই লোক আজাইরা জিনিসের সাথে তুলনা করছে। অ্যানি খ্যাপা গলায় বলে, মায়া ভালোবাসা বলতে কি সামান্য কিছু অবশিষ্ট নেই? সব কথাই তো মেনে চলছি আপনার, পালিয়ে যাওয়ার কোনো নকশা বানাচ্ছি না, সব নিয়তির উপর ছেড়ে দিয়ে বসে আছি। মরণ সমতুল্য হলে চার দেওয়ালের ভেতরে নিজেকে বন্দি বানিয়ে ফেলেছি, আর সামান্য অনুরোধ রাখতে পারছেন না? একটু নিয়ে যান না প্লিজ। নিকানের দিকে তাকিয়ে শ্বাস টানে, এরপর কাবাট খুলে একটা প্যাকেট হাতে নেয়। প্যাকেটটা হাতে নিয়ে অ্যানির হাতে ধরিয়ে দেয়। 5 মিনিটের ভেতরে এটা পড়ে আসো, চোখ দুইটাও যাতে দেখা না যায়, ফার্স্ট। অ্যানি প্যাকেটের উপরে তাকিয়ে বলে, কি এটা? মেয়েদের আবৃত করার বস্ত্র। অ্যানি অবাক হয়ে বলে, আপনি আমার জন্য বোরকা এনেছিলেন বহু আগে। অ্যানি কাঁধ নাড়িয়ে বলে, শয়তান যখন ভালো কাজ করে তখন ইচ্ছে করে পুরো শহরে মাইক লাগিয়ে হাসি। মদখরের বউ এখন থেকে পর্দা করে চলবে, ইন্টারেস্টিং। অপেক্ষা করুন, রেডি হয়ে আসছি। অ্যানি কথাটা বলে আর দাঁড়ালো না, নিকের দিকে তাকাতেও সাহস করলো না। দৌড়ে চলে যায় ট্রায়াল রুমে। নিক অ্যানি যাওয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। অ্যানি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসে। পুরো শরীর কালো বস্ত্রে ঢেকে গিয়েছে, মাথার কাছে একটা হুডির মতো, যেটা দেওয়ার ফলে চোখ বেশি একটা ভেসে উঠছে না। অ্যানির এই ভিন্ন রূপে নিক ঠোঁট কামড়ে ধরল নিজের। অ্যানি গলাকে সে সামনে এগিয়ে এসে বলে, এবার ঠিক আছে। নিক ভ্রু নাচিয়ে বলে, এই চেহারার সৌন্দর্য আমি ছাড়া আর কারো উপভোগ করার ক্ষমতা নেই। পুরো সর্বাঙ্গে আমার নজর থাকবে, আর কারো নয়। চোখ নাক সব আমার, আমার জিনিস শুধুমাত্র আমারই। একটা চুল স্পর্শ করার ক্ষমতাও কাউকে দেয়নি। অ্যানিনিকের এই সাইকো দিকগুলো মাঝে মাঝে উপভোগ করে বেশ। লোকটা প্রচুর হিংসুটে, বাট কোনোদিন স্বীকার করে না। মাথার হুডিটা নামিয়ে বলে, আমার দিকে কেউ তাকালে হিংসা হয় আপনার? ডু ইউ ফিল ভেরি জেলাস? নিক নিজের কপাল ঘেঁষল। অ্যানির চোখে চোখ রেখে বলে, এইসব ফাকিং জেলাসি আমার মধ্যে নেই। অ্যানি নিজের ঠোঁট উল্টালো, গা ছাড়া ভাব নিয়ে বলে, ওকে, যেহেতু জেলাসি ফিল করে না, তখন এইসব ফাকিং জিনিস পরার কি মানে বলুন? এক কাজ করি, এটা খুলে শর্ট টপ পরি, যেগুলো হাঁটু অবধি থাকে, আর পেট অর্ধেক বের হয়ে থাকবে। হাতা থাকবে বিকিনি স্টাইলে, ঠোঁটে ডার্ক লিপস্টিক, চোখে গাঢ় কাজল। চুলগুলো ছেড়ে রেডি হয়ে আসি, নিজেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসি, অপেক্ষা করুন। নিকের চোখ দুইটা ক্রোধে লাল হয়ে আসে। অ্যানির প্রতিটি কথায় যেন এর রগে গিয়ে আঘাত করেছে। কেমন নীলচে হয়ে ফুলে উঠেছে। নিক আচমকা অ্যানির চিবুক ধরে বলে, বান্দির বাচ্চা, মেরে ফেলবো তোকে আমি। এমন ড্রেস পরে কারোর সামনে যাওয়ার আগে পুরো শরীর অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলবো। যে শরীর স্বেচ্ছায় অন্য পুরুষকে আকৃষ্ট করে, সেই শরীরের চিহ্ন এই পৃথিবী থেকে মুছে ফেলবো। দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং, ডোন্ট রিপিট দ্যাট। নিক আর দাঁড়ালো না, অ্যানিকে ছেড়ে বড় করে নিঃশ্বাস টানে। অ্যানি নিজের দুই গালে হাত ধরে চোখ বন্ধ করে ফেলে, লোহার মতো এক হাত দিয়ে প্রতিবার চেপে ধরে, আর মনে হয় মাংস খুলে চলে আসতে। নিক বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। নিকের যাওয়া দেখে অ্যানিও পিছন পিছন যায়। মেহেরের লাশ নিয়ে আসা হয়েছে বাড়িতে। পুরো বাড়ির আঙিনায় বিশালদেহী গার্ড দিয়ে মোতায়েন করা। সাদা কাপড়ে মুড়িয়ে রাখা ছোট দেহটা নিঃশব্দে শুয়ে আছে, অদ্ভুত এক পবিত্র স্থিরতায়। কিছুক্ষণ আগে গোসল করানো হয়েছে, শরীর জুড়ে যেন এখনো ঠান্ডা পানির স্মৃতি লেগে আছে। ভেজা চুলের গন্ধে মিশে আছে সাবানের মৃদু সুবাস, যা বাতাসে ভাসতে ভাসতে বুকের ভেতরটা ভারী করে তোলে। মুখখানা শান্ত হয়ে আছে একদম, এমন শান্ত যেন দুঃখের সব শব্দ হার মানিয়ে দিয়েছে। চোখের পাতা বন্ধ হয়ে আছে, ঠোঁটের কোণে নিস্তব্ধতার ছাপ। এই নীরবতাই তো সবচেয়ে ভয়ঙ্কর। একপাক্ষিক ভালোবাসায় হেরে গিয়ে সে চলে গেছে কোনো অভিযোগ ছাড়াই, কোনো বিদায়ের শব্দ ছাড়াই। কাউকে অভিযোগ করেনি, নিকের সামনে গিয়ে একবারের জন্য বলেনি, কেন ঠকালে আমায়? আমার ভালোবাসাটাকে কেন অবহেলায় দূরে ঠেলে দিলে? নিঃশেষ করে কেন পায়ের নিচে পিষ্ট করলে নিক? একবারের জন্য অভিযোগ করেনি। ভেতরে জমে থাকা কথাগুলো আর বেরোতে পারেনি। নীরবতাই হয়ে উঠেছিল তার শেষ ভাষা। হাসির আড়ালে যে ক্ষত লুকানো ছিল তা ধীরে ধীরে শ্বাস কেড়ে নিয়েছিল স্বপ্নগুলোকে। প্রতীক্ষার দিনগুলো ভারী হয়ে নামতো। রাতে আর ভোরে জেগে থাকতো শুধু শূন্যতা। কারো কাছে হাত বাড়াতে না পারার বেদনা তাকে ভেতর থেকে নিঃশেষ করেছিল। এই নীরব আর্তনাদে কোনো চিৎকার নেই, তবুও তা কানে বাজে অসহ্য জোরে। কাঁদতে কাঁদতে একটা সময় চোখের জল ফুরিয়ে এসেছে, তবু বুক ভরে আছে ভাঙা প্রতিশ্রুতির ভারে। এত কান্নার নীরব আর্তনাদ, চিৎকারের পরও ভালোবাসা যে ফেরত এলো না, সেই অপ্রাপ্তি হয়ে উঠেছিল শেষ পরিণতি। ভালোবাসা চেয়েছিল সে, বিনিময়ে পেয়েছিল অনুপস্থিতি।
এই ফাঁকটাই তাকে নিঃশেষ করেছিল। কারো দোষ খুঁজে না নিয়ে সে নিজেকেই দায়ী করেছিল। এটাই ছিল সবচেয়ে নিষ্ঠুর। কেন সে এতটা উন্মাদ হতে গেল এই নিষ্ঠুর পুরুষটার জন্য? আজ তার চারপাশে নিস্তব্ধতা, যেখানে প্রতিটি কোণ তার না বলা কথার সাক্ষী। নীরব আর্তনাদে কোনো চিৎকার নেই আজ, তবুও হৃদয়ের দেওয়াল কাঁপিয়ে দেয়। ঘর জুড়ে এখনো তার নিঃশ্বাসের স্মৃতি ঘোরে, অথচ সে নেই। এটাই সবচেয়ে নির্মম সত্য। নীরবতার ভেতর চাপা পড়ে থাকা এই আর্তনাদই বলে দেয় হারানো ভালোবাসা কতটা গভীর ক্ষত রেখে যায়। কিছুক্ষণ পর জানাজা শুরু হবে। দাদামশাই নিজের নাতনির অকাল মৃত্যু মেনে নিতে পারেনি, এখনো লাইফ সাপোর্টে নিজের মৃত্যুর সাথে লড়াই করছে। তানভি এতক্ষণ হসপিটালে ছিল, মেহেরকে বাড়িতে নিয়ে আসার পর ছুটে চলে আসে। এই মেয়ের প্রতিটা মুহূর্তের সাক্ষী সে। কতটা ভালোবাসতো সে, মেহেরকে নিজের ছোট বোনের স্থান দিয়েছিল। কিভাবে ভুলবে সে সেই যন্ত্রণা? তানভি কাঁদছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। তাকে রেখে কিভাবে চলে যেতে পারলো? এই সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহটা আমাকে যন্ত্রণা দিচ্ছে মেহের। প্লিজ ফিরে আয় বোন আমার। দাদামশাই মৃত্যুর লড়াই করছে, এতটা পাষাণ হয়ে যাস না। কে শোনে কার আর্তনাদ? মরে গেলে সে কি আর কিছু শুনতে পায়? তার রুহটা তো বের হয়ে যায়, পড়ে থাকে শুধু নিথর দেহটা। মৃত মানুষ যদি ফিরে আসতে পারতো তাহলে কত লাশ জীবিত হয়ে উঠত নিজের আপনজনদের আর্তনাদ সহ্য করতে না পেরে। তানভি চোখের পানি মুছে সোজা হয়ে দাঁড়ায়। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা করছে। মেহেরকে বাড়িতে নিয়ে আসার পর আরিশনিক আর অধিরাজ কারো দেখা মেলেনি। নিশ্চয়ই কুত্তার বাচ্চাটার জীবন জাহান্নাম বানাতে গিয়েছে। হুট করেই তানভীর চোখ যায় গাড়ি থেকে মাত্র নেমে আসা রমণীর দিকে। শরীরে কালো জর্জেট গাউন, মাথায় ওড়না পেঁচিয়ে রাখা। রমণী আরও এগিয়ে আসতেই তানভীর কপালের ভাঁজ সোজা হয়। অস্ফুট আওয়াজে বলে, নাজলি ম্যাম। নাজলি দ্রুত এগিয়ে আসে বাড়ির ভেতরে। তানভি মেহেরের ফোনে নাজলির ছবি দেখেছে অনেকবার, অনেক প্রশংসা শুনেছে তার লাল চুলের। এই মেয়েটাকে তানভি ভালোভাবে চেনে, আরিশ থারের বউ। নাজলি কিছুক্ষণ এগিয়ে এসে থমকে যায়, চোখ যায় সাদা কাপড়ে মোড়ানো এক নিথর দেহটার দিকে। সাথে সাথে নাজলি চোখ বন্ধ করে ফেলে। বারবার মনে হতে থাকে তার দেওয়া সেই অভিশাপ, যেদিন আপনার বোনকে কেউ কুত্তার মতো ছিঁড়ে খাবে সেদিন হাজারো মেয়ের মূল্য বুঝবেন। তার আগে আপনজন হারানোর কষ্ট আপনি অনুভব করবেন না মিস্টার আরিশ ইলহাম। নাজলি কান্না আটকাতে ঠোঁট কামড়ে ধরে নিজের। সে তো অভিশাপ দিয়েছিল রাগের কারণে। এই ফুলটার উপর কেন এত নির্মম অত্যাচার হলো? নাজলি আর তাকাতে পারল না সেদিকে। ওনা দিয়ে মুখ চেপে ধরেছে, চিৎকার বের হয়ে আসতে গলা দিয়ে। ছটফটে চোখ দুইটা আরিশের খোঁজে মরিয়া হয়ে ওঠে। এই লোকটা তো বোনের জন্য পাগল ছিল। কি অবস্থায় আছে সে? এখনো কি সেই কঠোর ব্যক্তিত্ব ধরে রেখেছে, নাকি একজন ভাই হিসেবে ভেঙে পড়েছে? কোথায় সে? নাজলির চোখ দুইটা অধৈর্য হয়ে খুঁজে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির সন্ধান মেলে না। গার্ড ছাড়া আর কোনো পরিচিত মুখ নেই তার কাছে। কিছুক্ষণের মধ্যে কয়েকটা গাড়ির শব্দে জায়গাটা অস্থির হয়ে ওঠে। নাজলি বিরক্তিতে কান চেপে ধরে, সেদিকে তাকানোর প্রয়োজন বোধ করল না। গাড়ির আওয়াজ থেমে যায়, আবারও সেই ভয়াবহ নীরবতা। নাজলি সেসবে পাত্তা না দিয়ে আরিশকে খুঁজে চলেছে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই থমকে যায়। প্রথমে চোখ যায় গ্যাংস্টার বস নিক জেব্রানের দিকে। কাপা শরীর নিয়ে তাকায় পাশে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে, যার পুরো শরীর কালো কাপড়ে ঢেকে আছে। নীল চোখ দুইটা এখনো কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নাজলির মুখ থেকে কাপড় সরে যায়। কতদিন পর নিজের বোনের অস্তিত্ব দেখতে পেয়ে কেমন স্তব্ধ হয়ে যায়। নিজের ভ্রম ভেবে একই দৃষ্টিতে তাকিয়ে থাকে। অ্যানির দুই চোখ পানিতে ভরে ওঠে, তৃষ্ণার্ত কাকের মতো হাহাকার করে ওঠে। তার বুক, কতদিন পরে এই মানুষটাকে সে দেখতে পেয়েছে। একে ছাড়া তো একদিনও সে ঘুমাতে পারতো না। এখন দিব্যি ঘুমিয়ে যাচ্ছে। অ্যানি আর অপেক্ষা করলো না। নিকের হাত ছাড়িয়ে এক দৌড় দেয় নাজলির উদ্দেশ্যে। নিক নিজের হাতের দিকে তাকায়, রাগে পুরো শরীর কেঁপে ওঠে। হাতটা মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত পেশে নিজের রাগটাকে কমানোর বৃথা চেষ্টা চালায়। তার ভাষ্যমতে ভালোবাসা নাটক দেখতে সামনে তাকায়। অ্যানি নাজলিকে জড়িয়ে ধরে আছে, কাঁদছে, ফুফাচ্ছে কান্নার অস্থিরতার জন্য। কথা বলতে পারছে না, কোনো রকম উচ্চারণ করে, আপা। নাজলি অ্যানির মাথায় এলোপাথারি চুমু খায়, ভাঙা গলায় বলে, বোন আমার। অ্যানি বুক থেকে মাথা তুলে বলে, খুব মিস করেছি তোমায়, প্রতিটা মিনিট তোমার কথা মনে পড়েছে। নাজলি অ্যানির চোখের পানি মুছে বলে, আমাকে তৃষ্ণা মেটাতে দে। বহুদিন ধরে আমি এই পাখিটাকে দেখি না, তার খিলখিল হাসির শব্দ শুনি না। কেমন আছিস তুই?
অ্যানির চেহারায় বিষণ্ণতা নেমে আসে, হাসি ফুটিয়ে বলে, আছি আমি, তুমি কেমন আছো? নাজলি কথাটা এড়িয়ে গেল। অ্যানি আবারও প্রশ্ন করে, তুমি কি আরিশ ভাইয়ের সাথে আছো? নাজলি তাকায় অ্যানির দিকে। অ্যানি আবারও বলে, বলো আপা। আছি, তবে তোর মতোই না পেরে। অ্যানির মুখ মলিনতায় বিষিয়ে ওঠে। নাজলির হাত ধরে ফিসফিস করে ওঠে, নাবিদ ভাই কেমন আছে আপা? উনি সুস্থ আছেন তো? ওনার কোনো ক্ষতি হয়নি তো? নাজলি দীর্ঘশ্বাস ফেলে বলে, এখনের খবর আমি জানি না, তবে নাবিদ ভালো নেই অ্যানি। কেমন পাগলের মতো হয়ে যাচ্ছে, তোকে হারানোর কষ্ট সহ্য করতে পারছে না। প্রতি রাতে মদ খেয়ে পড়ে থাকে, ড্রাগস হয়ে উঠেছে এখন নিত্যদিনের খাবার। অ্যানির বুকটা কেঁপে ওঠে, মাথা নাড়িয়ে বলে, এভাবে চলতে থাকলে উনি মরে যাবেন, ওনাকে আটকাও আপা, প্লিজ। নাজলি আরও কিছু বলবে, তার আগে নিকের উপস্থিতিতে থেমে যায়। নিক একদম অ্যানির পাশে এসে দাঁড়ায়। অ্যানি নিকের দিকে তাকিয়ে ভয়ে নাজলির হাত চেপে ধরে। নিক সেই হাতের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরল নিজের। জোরপূর্বক হেসে অ্যানির হাতটা নিজের হাতের মুঠোতে নিয়ে আসে। অ্যানি নিকাবের নিচে ঠোঁট ভেজায়। নাবিদ ভাইয়ের ব্যাপারে লোকটা কিছু শোনেনি তো আবার? নিশ্চয়ই শোনেনি, শুনলে এতক্ষণে ঘূর্ণিঝড় চালিয়ে দিত। নাজলি নিকের দিকে তাকিয়ে বলে, কেমন আছেন গ্যাংস্টার বস? নিক চোখ ছোট করে বলে, মৃত বাড়িতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন কেমন আছি? কমন সেন্সের বড্ড অভাব আপনার। নাজলি হালকা হেসে বলে, কারোর মৃত্যুর খবর তাহলে গ্যাংস্টার বসের হৃদয়কে নাড়িয়ে তুলতে পারে, শুধু পারে না আমার বোনের চাপা কান্নাগুলো। নিক ঠোঁট চেপে হেসে বলে, আপনার বোনের কান্নাতে শুধু মন নয়, আরও অনেক কিছুই নাড়িয়ে তোলে। যতবার ইন্টিমেট হই ততবার কান্না করে, এমনকি জ্ঞানও হারিয়ে ফেলে। প্রতিবারই আমার মন নাড়িয়ে তোলে। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করুন আপনার বোনকে। নিজ হাতে পেইন কিলার সহ আরও অনেক মেডিসিন খাইয়ে দেই। এরপরও কিভাবে বলেন? আমার মন নড়ে ওঠে না। অ্যানের কান দিয়ে যেন গরম বাতাস বের হচ্ছে। নাজলে অপ্রস্তুত হয়ে পড়ে, নিককে যত নিজের শত্রু মনে করুক, কিন্তু অ্যানি তো তার ছোট বোন। নিজের বোনের পার্সোনাল মোমেন্টের কাহিনী শোনার মতো লজ্জাকর জিনিস বোধহয় আর কিছু নেই। অ্যানি চোখ বন্ধ করে শক্ত গলায় বলে, লাগাম টানুন মুখের অসভ্য লোক। নিক অ্যানির হাতটা শক্তভাবে চেপে ধরে। অ্যানি ব্যথায় শব্দ করতে গিয়ে করল না। নাজলিকে এই মুহূর্তে উস্কে দিতে চায় না। নাজলি শক্ত গলায় বলে, আমি আপনাকে সহজভাবে প্রশ্ন করেছি, এতটা গভীরে গিয়েছেন কেন? আপনি আপনার স্টাইলে প্রশ্ন করেছেন, আমি আমার স্টাইলে উত্তর দিয়েছি। সব উত্তর যে আপনার মনের মতো হবে তার তো কোনো উপায় নেই। নাজলি তাকায় নিকের দিকে, লজ্জা ভুলে গিয়ে জেদটাকে বজায় রেখে বলে, ও আচ্ছা, এভাবে বুঝি নিজের একান্ত সময়ের কাহিনী সবাইকে শোনান? কি সুন্দর স্টাইল আপনার। নিক একই ভঙ্গিতে বলে, আপনি যে প্রশ্নগুলো করেছেন সেসব প্রশ্ন কেউ করার আগে তার গর্দান মাটিতে পড়ে যাবে। কেউ প্রশ্ন করার সাহস করেনি, তাই শোনানোর প্রয়োজন পড়েনি। তাছাড়া নিক জেব্রানের একান্ত সময়ের কাহিনী শুনলে লোকে টিকতে পারবে না। আপনার বোনকে জিজ্ঞাসা করুন, সে নিজেও জ্ঞান হারিয়ে ফেলে। আপনি জানতে চাইলে একদিন বর্ণনা দিয়ে জানিয়ে দিব। সবার গলা আলাদা করলেও আপনার গলা অক্ষত থাকবে। অ্যানির ইচ্ছে করছিল জায়গা ত্যাগ করতে। দুইটা এমনভাবে কথা বলে যেন আগের জন্মে সতীন ছিল। নাজলি কিছু বলবে তার আগে অ্যানি বলে, আপা তুমি একা এসেছো? কার সাথে এসেছো? নাজলি বোনের দিকে তাকিয়ে বলে, বেপরোয়া হওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে আমি। চল আমার সাথে। অ্যানি নিকের দিকে তাকালো। নিক শক্ত গলায় বলে, যাবে না সে? নাজলি শান্ত চোখে তাকিয়ে বলে, মাত্র 20 মিনিট যাচ্ছি, এই সামান্য সময়ে কিছু হবে বলে আমার মনে হয় না। নিক কপাল ঘেঁষে বলে, মিস নাজলি, নারীদের সংসার ভাঙার পিছনে মূল কারণ কি জানেন? এক হচ্ছে বড় বোন, আর এক হচ্ছে মা। দুজন ব্যক্তির জন্য অধিকাংশ সংসার ভেঙে যাচ্ছে, আর আমি সেই ফাঁদে পা দিব না। নাজলির চোখ মুখে ক্ষোভ ভেসে ওঠে। অ্যানি দাঁত পিষে বলে, উনি আমার বোন হয়, এভাবে কেন কথা বলছেন? ভদ্রভাবে বলতে না পারলে অন্তত অসম্মান করবেন না। নিক অ্যানির দিকে তাকিয়ে বলে, সম্মানিত সম্বোধন করে কথা বলার রুলস আমার কাছে নেই। তোমার বোন, সে তাতে আমার কি? নিক জাবরানের কাছে এসব ফাকিং সম্পর্ক একটা তালবাহানা। অ্যানি চুপ হয়ে যায়। নাজলির দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, তুমি আর কিছু বলো না আপা। নাজলি মাথা নাড়ালো। জানাজার জন্য সবাই একসাথে হচ্ছে। আহ, কি নির্মম দৃশ্য এটা। অ্যানি নিকের হাত ধরে বলে, জানাজায় শরিক হন। নিক সেদিকে তাকিয়ে বলে, এইসবে যাই না আমি। অ্যানি বিরক্তি প্রকাশ করে বলে, আদৌ মুসলিম তো আপনি? ইমান অনেক আগে হারিয়েছেন সেটা জানি, তবে নিজের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তো? পাপে ডুবে গিয়ে নাস্তিক হয়ে যাননি নিশ্চয়ই? নিক শক্ত চোখে তাকালো। অ্যানি সেসবে পাত্তা দিল না। নিকের হাতে ধরে ধাক্কা দিয়ে বলে,
তিল পরিমাণ কালিমা যদি বুকে থাকিয়ে থাকে তবে জানা যায় শরিক হন। নিক মানুষের ভিড়ে তাকালো, অস্থির হয়ে উঠল মন। সেখানে যেতে কি গ্যাংস্টার বস ভয় পাচ্ছে? নিক গভীর গলায় বলে, ভেতরে যাও, 2 তলায় সিঁড়ি পার করে বামে একটা রুম আছে। এটা আমার রুম, সেখানে গিয়ে বসো। কিছুক্ষণের মধ্যে আমি নিয়ে আসবো। ভুলভাল কোথাও যাবে না, পরবর্তীতে আমি সিসি ক্যামেরা চেক করব। অ্যানি মলিন হাসলো। নিক জানা যায় সত্যি যাবে, কেন জানি বিশ্বাস হচ্ছে না। নিক অ্যানির হাত ছেড়ে দেয়, নাজলির দিকে তাকিয়ে বলে, দূরত্ব বজায় রাখবেন আমার বইয়ের থেকে। নাজলি দাঁত পেশে এরপর বড় বড় পা ফেলে সেদিকে চলে যায়। অ্যানি শান্ত চোখে তাকিয়ে থাকে সেদিকে। নাজলি বিরক্তি কণ্ঠে বলে, বেয়াদব একটা। অ্যানি বোনের দিকে তাকিয়ে বলে, আগের জন্মে সতীন ছিলে তোমরা, একই স্বভাবের দুজন। নাজলি নাক সিটকায়, পরপর অ্যানির দিকে তাকিয়ে বলে, এইভাবে ঢেকেছিস কেন নিজেকে? অ্যানি শান্ত চোখে তাকিয়ে বলে, ওনার ইচ্ছে। নাজলি অ্যানির গালে হাত রেখে বলে, প্রচুর উন্মাদ তোকে নিয়ে, সব শুনবো। আপাতত এটা বলবি, তুই পাচার হয়েছিস কিভাবে, এরপর থেকে সব ঘটনা। অ্যানি মলিন গলায় বলে, এই সামান্য সময় তোমাকে সব বলবো আপা। তবে জানো, আমি অন্ধকারে থাকতেও শিখে গিয়েছি, বুকে কষ্ট চাপা দিয়ে হাসতেও শিখে গিয়েছি। তোমার বোন আর ছোট নেই। নাজলির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মেহেরকে তুই চিনিস? দেখা হয়েছিল একবার, প্রচুর মিশুক, নিককে উন্মাদের মতো ভালোবাসতো। নাজলি যেন কারেন্টের শক খেলো, আশ্চর্য হয়ে বলে, ভালোবাসা হেরে গিয়েছে তাই তো? হয়তো আমি এই মেয়েটার কাছে অপরাধী আপা। নিশ্চয়ই ভেবেছে আমি তার ভালোবাসা ছিনিয়ে নিয়েছি। কিন্তু সে যদি একবার প্রতিটা ঘটনা জানতো তবেও রুহুটা পর্যন্ত কেঁপে উঠত। সে জবাব জানতে চায়নি। না, মেয়েটা প্রচুর ভালো আর আদুরে। ওর মৃত্যু মেনে নিতে পারছি না, যন্ত্রণা হচ্ছে খুব। নাজলি চোখ ঘুরিয়ে পেছনে তাকায়। আরিশকে দেখে তার চোখ আটকে যায়। একদিনে লোকটার কি অবস্থা হয়েছে! চুলগুলো এলোমেলো, শার্টের ঠিক নেই। নাজলি দীর্ঘশ্বাস ফেলে, সেদিকে তাকিয়ে বলে, আরিশের প্রচুর আদরের ছিল, বোনকে খুব ভালোবাসতো। হ্যাঁ, আমার জানা মতে ওনার যদি কোনো প্রাণ থেকে থাকে সেটা মেহের ছিল। কিভাবে সহ্য করছে কে জানে। আবার সন্দেহ হয়, এদের কষ্ট হচ্ছে তো, যেমন কষ্ট আমাদের হচ্ছে এর থেকেও বেশি হওয়ার কথা। কষ্ট নাও হতে পারে, এদের তো আবার হাট বলতে কিছু নেই। জানাজা পড়ানো শেষ হয়, আরিশ কাপড়ের ওপর থেকে মেহেরের কপালে সময় ধরে চুমু খায়, কানে ফিসফিস করে বলে, তুই বলেছিস না ভাইয়া একদম কাঁদবে না, একদম ভেঙে পড়বে না। দেখ একটু কাঁদছি না, পাথর হৃদয়টা কাঁপছে আমার। মিষ্টি করে ভাইয়া বলে কে ডাকবে আমায়? বোন আমার, আই লাভ ইউ। প্রচুর ভালোবাসি তোকে। গর্ব হচ্ছে তোর সাহসিকতা নিয়ে। নিজেকে হেফাজত করতে যে বলি দিলি তাতে গর্ব হচ্ছে আমার। এখন তো সামান্য সহ্য করতে পারছি। ওই কুত্তাগুলো যদি তোর পবিত্রতা নষ্ট করতো তখন ধ্বংস হয়ে যেতাম। যন্ত্রণায় পিষে দিত আমাকে। খুব মিস করব তোকে। তবে কলিজা, ভাইয়াকে ক্ষমা করে দিস। বাঁচাতে পারলাম না সেদিন। এই ইগোরের মৃত্যু নরকের থেকেও কঠিন হবে। এর কলিজা আমি চিবিয়ে খাবো। আরিশ উঠে দাঁড়ায়, চোখ মুখ লাল হয়ে উঠেছে। এখানে আর দাঁড়ায়নি, এই মুহূর্তে দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই। এই অন্ধকার কবরে রাখা হবে তার পাখিটাকে, কিভাবে সহ্য করবে সেই দৃশ্য। আরিশ চলে আসে রুমের ভেতরে, ডিভানে বসে শরীর এলিয়ে দেয়। নিকো চলে আসে, পকেট থেকে ম্যাপ বের করে বলে, এই নকশা অনুযায়ী ইগোরের সীমানা কানাডা পর্যন্ত, আর লাস্ট দৌড় হবে কানাডা। আরিশ ম্যাপের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। দুনিয়ার যে প্রান্তে লুকিয়ে থাকুক সেই প্রান্ত থেকে খুঁজে বের করে আনবো। মাটি দেওয়া শেষ, লোকেদের পায়ের শব্দ বোঝা যাচ্ছে। নিক শরীর এলিয়ে দিয়ে বলে, তোর বউ এসেছে। আরিশ আচমকা তাকায়, কোথায়? এখানে? মানে? মানে তোর বউ এসেছে কেন, তুই জানিস না? রাত থেকে তো বাড়ি যায়নি, দেখা হয়নি ওর সাথে আমার। নিক গা ছাড়া ভাব নিয়ে বলে, তোর বউকে সাবধানে রাখিস, যাতে আমার বউয়ের কান্না ভাঙে। অনেকদিন পর বাঁকা হাড্ডি একটু শান্ত হয়েছে। কিছু একটা বলে আমার সংসারে আগুন লাগাতে না করে দিস। আরিশ নিকের এমন কথায় আশ্চর্য হয়। এই নিক তো, এই রূপ তো সে আগে কখনো কোনোদিনও দেখেনি। নিক ঘন ঘন নিঃশ্বাস টানছে। আরিশ নিকের দিকে তাকিয়ে বলে, তুই অসুস্থ? নাথিং। আরিশ উঠে কপাল ছুঁয়ে বলে, তোর চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। এই ক্ষতগুলো থেকে এত জ্বর, মিনারে ফিরে যা। নিক ছটফট করে ওঠে। পাগল হয়ে গিয়েছিস তুই? ইগরকে খোঁজা এখন সব থেকে জরুরি। অতিরিক্ত জ্বর হলে তুই নিজের মধ্যে থাকিস না, মনে হয় না এই মুহূর্তে কিছু করতে পারবি। নিক কপাল চেপে ধরে বলে, বুকে বুলেট নিয়ে হাঁটতে পারি অথচ জ্বর হলে কাবু হয়ে যায়। কি সব সাওয়ার অসুখ, পারবো আমি?
আরিশ এবার শান্ত গলায় বলে, নিজের বোনকে হারিয়েছি আজ, আমি চাচ্ছি না এই মুহূর্তে ভাইটাকেও হারিয়ে ফেলি। গরম গরম অ্যাটাক আমি করতে পারি, কিন্তু তোর দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ মাথায় আঘাত করে, সেটা আমি সহ্য করব না। সুস্থ হওয়া আগে শক্তি সব নিয়ে ইগরের বিনাশ রচনা করব। এই 2টা দিন আমি তোকে ছুটি দিলাম, ওকে খুঁজে পেলে ওর শ্বাসটাও আমি হিসেবে রাখবো। নিক বিরক্ত হলো, ধমক দিয়ে বলে, ড্রামা শিখে গিয়েছিস তুই আরিশ? এইসব সাধারণ মানুষদের সাথে যায়, আমাদের সাথে নয়। এখন গাড়ি বের কর, ওর 1 মিনিটেই শ্বাস নেওয়া মানে অনেক কিছু। আরিশ চোখ বন্ধ করে বলে, কসম লাগে নিক, প্লিজ এই অবস্থায় শত্রুর সামনে দাঁড়াতে চাই না। একবার হারাতে গিয়ে সৃষ্টিকর্তার দয়ায় বাঁচিয়েছিলাম, এখন আবারও সেই ভুল করতে পারবো না। বউ নিয়ে বিদায় হয় এখান থেকে। আজ রাতটা আমি এই বাড়িতে কাটাবো, এই বাড়িটায় কত স্মৃতি আছে। রাত তখন প্রায় 1টার দিকে। নিক অ্যানির পেটে মুখ ডুবিয়ে দেয়, অজান্তেই থরথর করে কেঁপে ওঠে রমণী। ছাড়ানোর বৃথা চেষ্টায় তাকায় নিকের দিকে। নিক 2 হাত দিয়ে অ্যানির কোমর শক্তভাবে ধরে, পেটে মুখ ডুবিয়ে কয়েকটা চুমু খায়। জ্বরের তীব্রতা এত ছিল যে গরম নিঃশ্বাসে অ্যানি ঘামতে শুরু করে দিয়েছে। নিক পেটে ঠোঁট ঘেঁষে বিড়বিড় করে, আমার হৃদয় তুমি, আমার জীবন আর আত্মা তুমি, এতটা আসক্ত কেন করলে কলিজা আমার। অ্যানি কথাগুলো শোনার চেষ্টা করলো, ফিসফিস বিড়বিড় শব্দ অ্যানির কান অবধি স্পষ্টভাবে পৌঁছাতে সক্ষম হলো না। নিকের অবাধ্য ঠোঁটের স্পর্শে নিজেকে আর ঠিক রাখতে পারছে না। গরম নিঃশ্বাস যেন পেটের নরম মাংস পুড়ে যাচ্ছে। অ্যানি নিকের মাথাটা সামান্য সরিয়ে দিয়ে বলে, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এ জ্বর এইভাবে বাড়তে থাকলে সমস্যা হয়ে পড়বে। নিকের মাথাটা নরম বালিশের উপর রেখে অ্যানি তাড়াহুড়ো করে উঠতে যায়। তার আগে নিক হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। অ্যানি অবাক হয়ে তাকায়, নিকের চোখ দুইটা লাল হয়ে কেমন ভয়ানক দেখা যাচ্ছে। ফর্সা মুখ থেকে যেন রক্ত পড়ছে। গোলাপি ঠোঁট দুইটা একদম শুকিয়ে আছে। নিক গভীর দৃষ্টিপাত করলো অ্যানির দিকে। অ্যানির গালের কাছে ঠোঁট নিয়ে বলে, বাহিরে পা রাখার ভুল জীবনেও করো না, একদম মেরে ফেলবো। অ্যানির কপাল কুঁচকে আসে, একটু আগেই তো এই লোক হুঁশে ছিল না, এত দ্রুত নিজের হুঁশে ফিরল কিভাবে? আদৌ বেহুশ ছিল কি নাকি নাটক করেছে এতক্ষণ? অ্যানি চোখের পাতা ঝাপটায়। জ্বর আপনাকে অস্থির করে তুলছে, এই মুহূর্তে চিকিৎসা না নিলে বাজে কিছু ঘটে যাবে। নিক শান্ত গলায় বলে, ঘটুক, সামান্য জ্বরে গ্যাংস্টার বসকে কাবু করতে পারে না বেবি গার্ল। তার নমুনা তো দেখতেই পাচ্ছি, চোখ খুলে রাখতে পারছেন না। প্রতিটা ক্ষতের যন্ত্রণা আপনাকে অস্থির করে তুলছে। নিক অ্যানির দিকে শান্ত চোখে তাকায়, অ্যানির অস্থিরতার সাথে সাথে কমে যায়। নিক ঠোঁট কামড়ে হাসলো, ডিপ গলায় বলে, এতটা বেপরোয়া কেন হচ্ছ? অ্যানি থমকে যায় এই সামান্য কথাতে, ঠোঁট ভিজিয়ে বলে, বেপরোয়া হতে যাব কেন? চোখে মুখে এত অস্থিরতা কেন তাহলে? অ্যানি নিজেকে শক্ত করে তাকালো, কণ্ঠস্বরে কাঠিন্যতা এনে বলে, এক রুমে আছি যেহেতু, চোখের সামনে অসুস্থ একজন ব্যক্তিকে তো ফেলে রাখতে পারি না। মনুষ্যত্ববোধ আপনার নেই, বাট আমার আছে। এতটা হৃদয়হীনভাবে বানানো হয়নি আমাকে। আপনার জায়গায় অন্য কেউ হলেও এইভাবে অস্থির হয়ে উঠতাম। নিক ঠোঁট কামড়ে ধরে নিজের, কপালের রগগুলো ফুলে ভেসে ওঠে। জ্বরের কারণে চোখ মুখ আগে থেকে লাল হয়ে আসে। এই মুহূর্তে তার মুখের রিয়াকশন বোঝার উপায় নেই। নিস্তব্ধ এই রুমে শুধু ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অ্যানি সেদিকে মাথা ঘামালো না, একটা পাত্রে সামান্য পানি নিয়ে আসে। একটা নরম টাওয়াল ভিজিয়ে নিকের দিকে এগিয়ে যায়, নিকের মাথায় জলপট্টি দিবে। তার আগেই নিক হাত থেকে পানির পাত্রটা ফেলে দেয়। কাঁচ ভাঙার শব্দে অ্যানি কেঁপে ওঠে। এই ভাঙা শব্দটা কেমন জানি অদ্ভুত শোনালো। অ্যানি অবাক হয়ে তাকায় নিকের দিকে। নিকের চোখ মুখ শক্ত করে রাখা, রাগের কারণে নিঃশ্বাস পর্যন্ত ভালোভাবে ফেলতে পারছে না। অ্যানি বুঝতে পারল না এই মুহূর্তে সে কি অপরাধ করলো। জ্বর যাতে কাবু করতে না পারে তাই সে প্রাথমিক চিকিৎসা দিতে যাচ্ছিল। লোকটা যতই খারাপ হোক, হৃদয়হীন মনস্টার হোক, দিন শেষে এক রুমে তো থাকছে সে, এই সামান্য সেবা তো সে করতেই পারে। অ্যানির চোখ ভিজে আসে, কেন জানি কষ্ট হচ্ছে খুব। তবুও চোখের পানি লুকিয়ে প্রশ্ন করে, পাত্রটা ফেলেছেন কেন? নিক দাঁত পিষে এক ঝটকায় অ্যানির বাহু চেপে ধরে, এরপর রাগে চোয়াল শক্ত করে বলে, প্রয়োজন নেই সব শাওয়ার জলপট্টির। আমার জায়গায় অন্য কেউ হলে এমন অস্থির হয়ে পড়তি? বল শালি ধান্দাবাজ, সত্যি করে বলবি, কেন বললে এই কথা? কি মনে হয় আমাকে তোর? নিক জেবরান তার স্ত্রীকে রাস্তায় বিলিয়ে দিয়েছে, যে যাকে তাকে দেখে মনুষ্যত্ব খাটাবে। নিকের প্রতিটা ধমকে অ্যানি কাঁপছে। নিক এমনভাবে ধরেছে যেন আঙুল মাংসের ভেতরে গেঁথে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় অ্যানি আওয়াজ করে,
আমার হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। আপনার প্রতি সামান্য মায়া দেখানোটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। হুটহাট এইভাবে চেপে ধরেন কেন? ব্যথা পাই না আমি? যেদিন মেহেরের মতো এইভাবে চলে যাব সেদিন আপনি শান্তি পাবেন। নিকের হাত থেমে যায়, অ্যানি থেকে দূরে সরে আসে। দেওয়ালে হাত রেখে চোখ বন্ধ করে দাঁড়ায়। দাঁড়াতে পারছে না, শরীর ঢলে পড়ছে। অ্যানি বুঝতে পেরে নিকের হাতে হাত রাখে। নিক সরিয়ে দিয়ে বলে, বের হ রুম থেকে। অ্যানি অবাক চোখে তাকায়। মানে? নিক লাথি মেরে ডিভানের সামনে রাখা কাজটাকে ভেঙে ফেলে। তীব্র রাগে গর্জে ওঠে, এই মুহূর্তে রুম থেকে বের না হলে অঘটন ঘটে যাবে। অ্যানি কেঁপে ওঠে, ভয়ে কান্না করে দেয়, কাপা গলায় বলে, এত রাতে কিভাবে যাব? ড্রয়িং রুম পুরোটা অন্ধকার। নিক যেন আরো অস্থির হয়ে উঠছে, নিজের চুল খামচে ধরে বলে, যে মেয়ে এখনো অনুমান করতে পারে না কোন কথাগুলো বললে আমি রেগে যাই, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না, সেই মেয়ে আমার রুমে না থাকাটাই ভালো। কিছু করে ফেলার আগে দৃষ্টি সীমানার বাহিরে যাও। অ্যানি আর দাঁড়ালো না, রাগ ক্ষোভ আর ভয় নিয়ে রুম ত্যাগ করে। যে রুম থেকে একবার অপমান করে বের করে দিয়েছে সেই রুমে আর আসবে না সে। অ্যানি সিঁড়ির কাছে গিয়েও থেমে যায়। নিকের তীব্র জ্বরের কথা মনে হতে অসহায় হয়ে পড়ে। বিড়বিড় করে বলে, কোন সাইকোর কবলে ফেললে আমাকে? এত মর্জি আমি কিভাবে বুঝবো?